প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মুবারকবাদ। একই সাথে অন্যান্য ধর্মাবলম্বী সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অন্য আলাপে যাওয়ার আগে একটা ব্যাপার ক্লিয়ার করে নেই। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন গেজেটেড কর্মকর্তা, একই সাথে বা সিভিল ইঞ্জিনিয়ার। স্রোতের প্রতিকূলে চলেছি, এই আত্মাটাকে কলুষিত হইতে দেই নাই। যা বলেছি, যা বলছি, কোনো একটি যুক্তি, তথ্য ও প্রমাণ সহ আমাকে ভুল প্রমাণ করবেন, আমি প্রকাশ্যে নিজের সেই ভুলের ক্ষমা চাইতে প্রস্তুত আছি। আমার সম্পূর্ণ আলোচনা, সম্পূর্ণ ঘটনা না শুনেই অনুগ্রহ করে কোনো মন্তব্য কেউ করবেন না। বিশেষ করে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের আত্মা শতভাগ কলুষিত। এই কলুষিত আত্মা নিয়ে নিজেকে স্বাভাবিকভাবে সবার সাথে ইন্টারাকশনে যাবেন না। আপনি নিজেকে ভালো কাউন্সিলর দেখাবেন, হিলিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। তারপর যেদিন থেকে মনে হবে আপনি আওয়ামী লীগ বলে নিজের কাছে লজ্জা লাগা শুরু হবে, সেদিন বুঝবেন যে আপনার হিলিং প্রসেস কমপ্লিট হয়েছে। তারপরে আমাদের সাথে ইন্টারাকশনে আসবেন, কমেন্টস করবেন, এসব ভিডিও দেখবেন। আদারওয়াইজ দেখার জন্য নিরুৎসাহিত করছি। আপনারা আজকে যে বাক স্বাধীনতা ভোগ করছেন, সেটা আমাদের কোনো না কোনো এক ভাইয়ের বিশ্বাসঘাতকতা হোক বা নির্বোধ হওয়ার কারণে হোক, তাদের কারণে আজকে আপনারা এই বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন, একই সাথে হাই কোয়ালিটির বাক স্বাধীনতা এনজয় করছে। সেই এনজয় করাটাকে দমায় রাখুন, দ্রুত নিজেকে হিলিং প্রসেসের মধ্যে দিয়ে নিন। আসসালামু আলাইকুম। এইটাই আমার দেশ, আমার আর কোনো দেশে যাওয়ার জায়গা নেই। আমি একজন সরকারি কর্মকর্তা, কাজেই ভুয়া কথা বললে, মিথ্যা কথা বললে, আমি রাষ্ট্রের কাছ থেকে ক্লিয়ারেন্স না পেলে দেশেও কিছু করে খেতে পারবো না, বিদেশে যেতে পারবো না। কাজেই দায়িত্বশীল ওই জায়গায় থেকে মিথ্যা কথা বলা, তাও গণমাধ্যমে, আমার পক্ষে সম্ভব না। রাষ্ট্রের সর্বনিম্ন অফিসার হয়ে সর্বোচ্চ অফিসারের বিরুদ্ধে অভিযোগ এনেছি এবং আমার তদন্ত চেয়েছি। আর আমার তদন্ত চাওয়ার পরে আমাকে নিয়ে আর কত আপনারা গুজব ছড়াবেন, কত মিথ্যাচার করবেন। আরে আমি তো নিজেই আমার তদন্ত চাচ্ছি। শুধু শর্ত দিয়েছে এতটুকু, ন্যায্যতা, গণ অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে সেই ন্যায্যতা। তো রাষ্ট্রের এমন লাভজনক পদে থেকে সরকারের শেখ হাসিনা ক্ষমতা থাকার অবস্থায় সুস্পষ্টভাবে সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারে কে? কোন আত্মা? আমাকে কি ভুল প্রমাণ করা গেছে? আমার চ্যালেঞ্জকে কেউ গ্রহণ করেছে? কোনো সাংবাদিক কি আমাকে ভুল প্রমাণ করে রিপোর্ট করতে পেরেছে? কোনো পক্ষ কি আমার চ্যালেঞ্জ গ্রহণ করেছে? করেনি। ভাই, কথার আগেই তাকে দুর্নীতিবাজ বলে ফেলেন। দুর্নীতিবাজ ছাড়া থাকা যে কত কষ্ট, তা হারে হারে আমি দেখেছি। দুর্নীতি ছাড়া থাকার কোনো সুযোগ আপনারা রাখেন নাই। শুধু সমালোচনা করছেন সরকারি চাকরিজীবী দুর্নীতিবাজ। কতজন সৎ অফিসার বিপদে পড়েছিল বলে তার সাথে যায় তাকে সাপোর্ট দিয়েছেন, তার বিপদে পাশে থেকেছেন কেউ? বরঞ্চ দুষ্কৃতকারীদের ছড়ানো গুজবে কাঁধে কাঁধ মিলিয়ে, তালে তাল মিলিয়ে তাকে দুর্নীতিবাজ বলে বলে আরো তাকে নিগৃহীত করেছেন। আজকে দুর্নীতি ছাড়া থেকে পুরো বাংলাদেশ আমাকে প্রতিহত করেছে। ক্ষোভে দুঃখে ইচ্ছা করতেছে বলি কি জানেন? শেখ হাসিনা, আপনার কাছে মাপ চাই। এই দেশের একজন মানুষ হয়ে বুঝতে পারি নাই এই জাতি একটা বেঈমানের জাতি। এই জাতির জন্য পাবলিককে আমি আদর্শ মনে করেছিলাম। সেই আদর্শ মনে করে আপনি অবারিত সুযোগ দিয়েছিলেন পয়সা করে ইনকাম করার, আমি করিনি। 2011 সালে আমার বাড়িঘর নিয়ে গিয়েছে, তারপরেও ঘরবাড়ি করার জন্য হলেও নিজে সেই লুটপাটের মধ্যে ঢুকিনি। মাপ চাই, বুঝতে পারিনি। এই দেশ, এই জাতি এত বেঈমানের জাতি, এত গোলামের জাতি আমি বুঝতে পারিনি। আমি জানি না আমার এই প্রাপের প্রায়শ্চিত্ত কি দিয়ে হবে।
আপনার কাছে আমি সবিনয় অনুরোধ করব, আমার বউ বাচ্চাকে দেখার ব্যবস্থা করেন, আমাকে আত্মঘাতী বোম দেন, বলেন কার গায়ে যা ফুটতে হইব ফুটে। আমি জানি এই বাংলাদেশে সবাই বেইমানি করলো, শেখ হাসিনার কাজ করলে শেখ হাসিনা তাকে রিটার্ন দেয়। কাজেই শেখ হাসিনার কাছে আমি মাপ চাচ্ছি যে আপনার দাসত্বকে আমি অস্বীকার করেছি। আপনার কাছে মাপ চাচ্ছি এই বেইমানের জাতির জন্য, যে আপনার মতো একজনই ঠিক আছে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করবেন। বন্ধুগণ, এই কথাগুলো আমি বলতাম, শুধু বলছি না এই কারণে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। পক্ষান্তরে প্রতিশোধ নেওয়া জায়েজ, প্রতিশোধ নেওয়া জায়েজ। সকল পক্ষ কোনো না কোনোভাবে আমার সাথে বেইমানি করেছেন। আমার সাথে হওয়া নির্মমতাগুলো মোট 5 পর্ব, সেটা তুলে ধরবো। একই সাথে এত পয়সা ব্যয় করে যেই সংস্কার কমিটি গঠন করা হয়েছে, সেই সংস্কার কমিটি কয়জন সৎ অফিসারকে খুঁজছে বাংলাদেশের, যে ভাই তুমি তো সৎ অফিসার, তোমার কাজ করতে দেখি কি বাধা তুমি পড়ছো। একজনের স্টেটমেন্ট নেওয়া হয়েছে? হয় না। সারা বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সবচাইতে বেশি, যে কারো চাইতে বেশি ঝুঁকি, বেশি ভালনারেবল জায়গা থেকে দেশের জন্য সবার আগে বীরত্বের কাজ করা একটা ব্যক্তি, শুধুমাত্র প্রচার হইতে আসি নাই বলে, চাটুকারি করি নাই বলে, কারো পার্টি অফিসে যাই নাই বলে, বা লাঠি নিয়ে ভবনে উঠা ফ্যাসিবাদের দোষতারণের নামে মতশেষ করি নাই বলে আজকে আমাকে সবচেয়ে বেশি ত্যাগী মানুষটাকে সবচেয়ে বেশি যন্ত্রণার মধ্যে রাখা হয়েছে। কোন অপরাধে? কার অপরাধে? প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা স্ব ব্যক্তি, বিশেষ করে বিএনপি, যাই জিয়াউর রহমানকে ভিতরে ধারণ করে 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 আজকে এই পর্যন্ত আসছি, সেই জিয়াউর রহমানের নাম করে কতগুলা লুটেরা বাটপার তোমার দলের পরিচয় দিচ্ছে। আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিটা সুস্পষ্ট জবাব চাই বিএনপি। প্রফেসর ইউনূস, শেখ হাসিনা সরকার যদি ক্ষমতা থাকতো আমাকে মরতে হতো। কেন? শেখ হাসিনার বিরুদ্ধে চলে যাওয়ার জন্য। শেখ হাসিনা পতনের পরে আমার সরকার তাহলে কেন আমাকে খুঁজে বের করলো না সবার আগে? যে সেখানে উল্টা সংবাদ সম্মেলন করার পরেও, দেশের ম্যাক্সিমাম মিডিয়া ছাপানোর পরেও তোমার কানে কেন যাবো না? আমি দায়িত্ব নিয়ে বলছি, কসম করে বলছি, আমার রিক্সের সাথে তুমি তুলনা করলে কোনো দিকই হিসাব পাবা না খুঁজে। শুধু তুমি না, যে কারো চাইতে সবচাইতে বেশি ভালনারেবল জায়গায় থেকে সবচাইতে বেশি ঝুঁকি নিয়ে মানুষকে সংগঠিত করেছি। আমার গণ্ডিতে থাকা প্রতিটা মানুষকে রাজপথে নামানোর চেষ্টা করেছি। আমি তো আম পাবলিক না, আমি আর আমরা মিলেই তো গণ, আর সেখান থেকে তো হয় গণ অভ্যুত্থান। সেই গণটাকে রাস্তায় নামার চেষ্টা করেছি রে ভাই। সবকিছু তো ফেসবুকেই করছিলাম, প্রকাশ্যে আসতাম না কখনো। প্রকাশ্যে এসেছি অসহযোগ আন্দোলনে, আপনারা ডাক দিয়েছিলেন। আমি সারা দেশে অন্যায় করলাম, অপরাধ করলাম, সারা দেশে সরকারি চাকরিজীবী যে কাজটা করে নাই বলে আমারও অন্যায় হয়ে গেল। দেশের সকল মানুষ মিথ্যা কথা বলেছে আর আমি বলিনি বলে আমি অপরাধী হয়ে যাব? এই আসিফ মাহমুদ শরীফ ভুইয়া, কতটুকু রিস্ক নিয়েছো তুমি? তুমি গণ অভ্যুত্থানের ডাক দিয়েছ, সবাইকে এক দফা ডাক দিয়েছো, তোমার ডাকের কারণে আমি রাস্তা ওপেন হয়েছি। কই আজকে আমার দায়িত্ব নিতে আসছো না কেন? আমার ডিপার্টমেন্টের তুমি উপদেষ্টা, যে ডিপার্টমেন্টে তুমি উপদেষ্টা, সেই ডিপার্টমেন্টের অফিসার হয়ে আমি আজকে ডিপার্টমেন্ট থেকে আজকে 6 মাস বেতন পাই না কেন? দ্রোহ, ক্ষোভ যতটুকু হলে সুস্পষ্ট ভাবে ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দিতে পারে, অতটুকু ক্ষোভ এখানে কাজ করছে। শুধুমাত্র নিজের প্রতিশোধ নেওয়া শুরু করব। জাস্ট সকল পক্ষের উপরে আশা হতো হলেও আমার 16ই জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজপথের জীবন দিতে নামা দেশপ্রেমিক প্রতিটি ভাইকে, প্রতিটি ভাইয়ের আত্মাকে কোনো অবস্থাতে আমি অস্বীকার করতে পারি না, অবিশ্বাস করতে পারি না।
আমার সেই ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই আমার কাহিনীটা শোন, দেখ সততাকে কিভাবে নিগৃহীত করা হয়েছে, দেখ লুটিরাল দুর্বৃত্ত কিভাবে আছে, দেখ ছাত্র সমন্বয়ক যাদেরকে দেখে 7ই জুলাই বাংলা ব্লকে দেখেই আমি বুঝে ফেলেছি হাসিনা হয়ে গেছে। প্রকাশ্যে ফেসবুকে লিখেছি 7 বছরের জন্য যা করি না। 14 তারিখ থেকে আমি শেখ হাসিনার পতন নিশ্চিত দেখতে পেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছি প্রকৃত মালিকানা ফেরত আনার জন্য জনগণকে আহ্বান জানিয়ে। যে স্টুডেন্টদেরকে চেহারা দেখে প্রতিটা সেকেন্ডে ওদের প্রতিটা কথা আমার কথা ছিল, যাকে মনে হয়েছিল আমার কলিজার টুকরা, যাদের ডাকে আমি ছাড়া দিয়েছি। ভাই জনতা একদিকে চলে গেছে, ছাত্র একদিকে চলে গেছে। আমি সরকারি কর্মকর্তা তাহলে কোথায় যাব? তোমরা সমন্বয়করা আসছো, রাজনৈতিক দল গঠন করবা, তাহলে আমার যাওয়ার জায়গা আছে। রাজনৈতিক দলের কাছে আমি যেতে পারি সরকারি কর্মকর্তা হয়ে। আর জনাব তারেক রহমানের ডাকে উনি বলেছিল নেতৃত্ব নিতে, নেতৃত্ব দিতে। নেতৃত্ব নিয়েছি, নেতৃত্ব দিয়েছি, কিছু পেতে যাই নাই, পার্টি অফিসে হাজিরা দেয় নাই, কারণ আমার তো পাওয়ার কিছু নেই। আমি তো দেশপ্রেমের কারণে এই দলকে সাপোর্ট করি। আমার এই দল দেশের বিরুদ্ধে যাবে, এই দলকে লাথি মারবো। জিয়া আমার আদর্শ, আমি তাকি দিয়ে মাপবো, তার মাপ কেটে দিয়ে মাপবো। সেই তারেক রহমানের ডাকে নেতৃত্ব দিয়ে যাদের শত্রু হলাম, তার লোকাল ব্র্যান্ড অ্যাম্বাসাডরটা তাদের কাঁধে হাত দিয়ে যদি আমাদেরকে উল্টো প্রতিহত করে, তাহলে আমাদের কি করা উচিত? কাকে ঘৃণা করা উচিত? ওই আদর্শকে, না ওই দলকে, না এই ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে, নাকি যিনি নেতৃত্ব দিতে বলেছেন তাকে? প্রতিটা পর্ব দেখে আপনারা মন্তব্য করবেন, আপনারা বলবেন। দেখুন, আমি 6 মাস বেতন পাই না, খুব স্বাভাবিক, সহজেই একটু কম্প্রোমাইজ করলেই, এবং যদি জিত করতাম যে সারা জীবন যেহেতু তোমাদের সাথে দুই নম্বরে করি না, এখন থেকে 2 নম্বরই করবো, তো বলতে পারবো না, কোনো অভিযোগ আসবে না, করতে পারতাম। কিন্তু আদর্শগতভাবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে মেধা অর্জন করেছি, যোগ্যতা অর্জন করেছি, সেটা দিয়ে টাকা ইনকাম করে নিব, আর্ন করে নিব। কোনো অবস্থাতেই দুর্নীতি করব না, চুরির টাকা খাবো না। যদি চুরি করতে হতাম তাহলে পড়াশোনা করেছি কেন? আর আমি পড়াশোনা করতে যে কষ্ট করতে হয়েছে, শুধুমাত্র আমার বাপ বিএনপি করে দেখা। সরকারি চাকরিজীবীদেরকে ধারালোভাবে দুর্নীতিবাজ বলা হয়, আপনাদেরকে গালাগালি করতে ইচ্ছা করে। যে বেটায় সৎ, তাকিয়ে তো সবচেয়ে বেশি দুর্নীতিবাজ বলেন আপনারা, কারণ যে সৎ সে কাউকে ম্যানেজ করতে যায় না, আর এই কারণে তার বিরুদ্ধে নেগেটিভ প্রচার হয়। যে অসৎ, তার নিয়ে কোনো কথা হয় না। এটা আজ পর্যন্ত তোমরা বুঝলে না বাংলাদেশের মানুষ। যে আমাকে সবার আগে মরতে হতো শেখ হাসিনা থাকলে, শেখ হাসিনা যাওয়ার পরে, শেখ হাসিনা থাকাকালীন সময়ে নিজেকে 3য় শ্রেণীর জনগণ হিসেবে একটু মর্যাদা ছিল। কিন্তু বিশ্বাস কর ভাই, খোদার কসম, এই মুহূর্তে বাংলাদেশের একজন ইতর শ্রেণীর প্রাণীর চাইতেও আমি কম মর্যাদা সম্পন্ন মানুষ। আমি এই মুহূর্তে বাংলাদেশে একটা উন্মুক্ত কারাগারের বন্দী। কারণ যাদের সাথে যুদ্ধ লেগেছে সবার প্রকাশ্যে, সেই তাদের যুদ্ধের যে বড় কারণ, সেই লুটেরাদেরকে এই সরকার আর এই সমন্বয়করা বহাল রেখেছে আমাকে ধ্বংস করার জন্য, এই সিস্টেমকে ধ্বংস করার জন্য। চুপ থাকলে সমস্যা, আওয়ামী লীগ থাকলে সমস্যা। আর এই সিস্টেমকে যারা ব্যর্থতা পর্যবেসিত করেছে, তাদেরকে কে পালতেছে? কেন পালতেছে? কার স্বার্থে পালতেছে? আজকে সরকারি চাকরি ফেরত পাওয়ার ইচ্ছা নেই, কম্প্রোমাইজ করলেই হয়। কিন্তু যেহেতু দেশের জনগণের মালিকানা ফেরত আনার শপথ দিয়ে রাস্তায় নেমেছিলাম, যেহেতু সেটা বেইমানিতে পরিণত হচ্ছে, শূন্য পকেট, শূন্য পেট, শূন্য পকেট আর ভাঙা হৃদয় যে শিক্ষা দেয় সেই বিশ্ববিদ্যালয়ের তারা 1 যুগ পড়েছি, পিএইচডি করেছি 5-6 সাবজেক্টে। গত 7 বছরে যতটুকু সার্ভিস আমি মানুষকে দিয়েছি নিঃস্বার্থে, বাংলাদেশকে আমি চ্যালেঞ্জ করতে পারবো। এই পদে চাকরি করে আমার জায়গায় থেকে আমার চেয়ে বেশি সার্ভিস করে দিতে পারে না। কিন্তু বিনিময়ে কি পেলাম? দেশপ্রেমিক হয়ে দেখিয়েছি, সর্বশেষ গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে দেখিয়েছি। বিনিময়ে কি পেলাম? একজনের ফেসবুকের একটা পোস্ট দিয়ে উপদেষ্টা হয়ে যায়, আর আমি শুধু ন্যায় বিচারটা পেতে পারবো না।
আমি ন্যায় বিচার চাইতে পারবো না? আরে ভাই, আমি কি আন্দোলন কি আইন মেনে করেছিলাম? আমার ডিপার্টমেন্টের টপ টু বটম এদেরকে ছাড়া কি আমি কোনো আইনি ব্যবস্থা নিতে পারি? এটা কি আমার পক্ষে আমার চিঠি লিখলে সেটা এরা ফরওয়ার্ড করবে? যারা এই সিস্টেমকে ব্যর্থতার পর অভিহিত করিয়েছে তারাই আমার শত্রু। সবাইকে প্রকাশ্যে এনেছি, সবার সব কিছুর ডকুমেন্ট সহ দিয়েছি। ব্যবস্থা নিলে নেবেন, না নিলে না নেবেন। শুধু অনুরোধ করে বলবো, আমার 5 আগস্ট 16 জুলাই থেকে 5 আগস্টের ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। আমি যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলো কেন আপনারা গুরুত্বপূর্ণ মনে করেন না সেটা প্রয়োজনে মন্তব্য করবেন, কিন্তু অনুগ্রহ করে ডিনাই করবেন না, চুপ থাকবেন না, মানে শুনিনি না দেখিনি না এই ভাব লইবেন না। প্রতিটা জিনিস জীবন থেকে নেওয়া, প্রতিটা জিনিসের জন্য জীবনে বহু কষ্ট করেছি নিঃস্বার্থে। ঘর বাড়ি নেই, গৃহহীন, স্থায়ী ঠিকানা নেই বাংলাদেশে আমার, তারপরও লুটপাট করিনি, আর তাকে কলুষিত হতে দেয়নি। অথচ আজকে শেখ হাসিনার কাছে মাপ চেতে ইচ্ছা করতেছে আমার। প্রতিদিন বিকাল 5টায় লাইভ প্রচারিত করা হবে আমার ফেসবুকে, আর একটা পেজ আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব, এবং প্রতিটা শেষে মন্তব্য করব, সমস্যাটা কোথা থেকে শুরু হয়েছে, এটার সমাধান কি সেটা বলার চেষ্টা করব। আমাকে যুক্তি দিয়ে ডিনাই করবেন, আমি চুপ থাকবো, কিচ্ছু বলবো না। যুক্তিতে বোঝাবেন যে আমি ফাঁসির অপরাধ করেছি, ফাঁসিতে ঝুলবো, কিচ্ছু বলবো না, কিন্তু চুপ থাকবেন। বিশ্বাস করেন, বুলেট ছাড়া বিপ্লব হয় না, এটা ভুলে যায়নি। চে গুয়েভারা বলেছিল। 1971 সালে একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম সিরাজ শিকদার। 1971 সালে একজন দেশপ্রেমিক ছিল, বলছিল আই রিভোল্ট, উই রিভোল্ট। 2024 সালে সেই উই রিভোল্ট বলা পার্সনটা এটা। আজকে 24 সালের আপকামিং সিরাজ শিকদারও এই বেটা। মৃত্যুকে যে ভয় করে না তাকে কি দিয়ে ভয় দেখাবেন? কিন্তু যারা দুর্বৃত্ত করেছে প্রতিটা পক্ষকে জবাবদিহি তারা আনতে হবে। আনটিল আমার এটার মধ্যে রুহু থাকা পর্যন্ত, যতক্ষণ রুহু আছে পথ ছাড়বো না। কোনো ব্যক্তির কাছে যায়নি, কারণ ব্যক্তির কাছে গেলে কারো না কারোর সাথে আপোষ করতে হতো। আমার সাথে কোনো ওয়ানডে ম্যাচ ঘটে নাই, টি20 ঘটে নাই, টি10 ঘটে নাই। 5 দিনের ম্যাচ ঘটেছে, তাও 5 ম্যাচ সিরিজ। মোটামুটি 30 জন ব্যক্তি টানা 6 মাস ধরে ষড়যন্ত্র করেছে, আমি একবার শুধু ভোগ করেছি। কাজে এক বাক্যে বলা সম্ভব না। সবচেয়ে কমপ্রেস করে এই 5টা ভিডিও দিলাম। সর্বনিম্ন 15 মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ 25 মিনিট পর্যন্ত বা 30 মিনিট পর্যন্ত লেন্থ হতে পারে। সংস্কারের এমন জায়গাগুলো তুলে ধরেছি যেগুলা তথ্য প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে পারলে আমাকে ভাঙিয়ে দেখান যে এগুলো দরকার নেই বা এগুলা ছাড়া দেশ আগাইতে পারবে, মেনে নিব, মাথা পেতে নিব। তো যুক্তির বাইরে কোনো কথা বলবেন না, আর ডিনাই করবেন না, ইগনোর করবেন না। আমার যারা বলছেন আমি ভাইরাল হতে আসছি তাদেরকে বলবো, আমার যে পিওন আছে না, সে পিওনও ভাইরাল হওয়ার জন্য রেডি না। আমি যেই পদে চাকরি করি, এই পদে যে লাভের জায়গা আছে, ভাইরাল হচ্ছে তো বহুগুণ লাভজনক। সাদে ভাইরাল হতে আসি না। আর ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে 5 আগস্টের পরপরই ভাইরাল হতে পারতাম। এখন আসছি আপনাদের কাছে ঠেক্কা। শেখ হাসিনার মতো খুনিকেও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনারা কথা বলছেন, আমার জন্য নয়। মানে কি, আমি কি অমানুষ? আরে ভাই, অমানুষ পশুর জন্য তো এদেশে বন্যপ্রাণী যদি চলে আসে মানে লোকালয়ে, তাকে রেস্কিউ করে তার ট্রিটমেন্ট দেওয়া জঙ্গলে পাঠায়, আমি কি তার চেয়ে খারাপ? দ্রোহ আর বাড়ায়েন না। অনুরোধ করব, ভিডিওগুলো সবাই দেখবেন, মন্তব্য করবেন, আলোচনা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আমি সত্যি ভাইরাল হতে চাই আপনাদের জন্য। কারণ এই সমস্যাগুলো আপনাদের সামনে আনতে হবে, এই বেইমানগুলো আপনাদের চিনতে হবে। একই সাথে বাংলাদেশের সাথে যারা যারা বেইমানি করছে প্রত্যেককে আমার 5 আগস্টের রাজপথের ভাইদেরকে আমি চিনিয়ে ছাড়ব। আর সেই পর্যন্ত আমি যেন বেঁচে থাকি, আমাকে দোয়া করবেন। বাংলাদেশ
জিন্দাবাদ, ইনকালাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসছি ঠিক 5টায়। আজকের থেকে শুরু হবে প্রথম পর্ব আজকে।